আপনাদের ক্যাম্পাসে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা প্রায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের কাছাকাছি, যদি গাছপালা ওঠে আর কি, দেখতে খুব সুন্দর। ছোটোবেলায় যে আমাদের নামটা মুখস্থ করতে বলা হয়, টেবিলে বসে যদি আপনি 6 ঘন্টা 7 ঘন্টা বিদ্যাভ্যাস না করেন, রাত জেগে হোক দিন জেগে হোক, আপনি ভবিষ্যতে অফিসে কাজ করতে পারবেন না। মানুষ জন্মায়, দুঃখ পায় এবং মারা যায়, এটা তো জীবনের সারমর্ম। ম্যান বাই নেচার ডিজায়ার্স টু নো, অ্যাট দ্য সেম টাইম knowing is a pleasure, but knowing sometimes becomes a pain. আমরা সবাই কিন্তু ব্রিটেনের উপনিবেশ ছিলাম, আফ্রিকাতে অনেক ছিল ফরাসিদের উপনিবেশ, সব জায়গাতে একই দুর্গতি আমাদের। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারতাম, আমরা কি আসলেই স্বাধীন হয়েছি? স্বাধীন হওয়ার একটা যদি আপনি ইন্ডেক্স ব্যবহার করেন, এখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ব্যবহার করে না, হিউম্যান পভার্টি ইন্ডেক্স, ডেভেলপ, কত রকমের বিচিত্র সম্ভার বের হয়েছে, কিন্তু এটা কেউ মনে করে না। নিজের ভাষায় যদি আপনি দেশের শিল্প এবং সাহিত্য না করেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে উন্নত জাতি হতে পারবেন না। এখন তো আমাদের দরকার চাকরি, চাকরির জন্য আমরা পড়াশোনা করি, চাকরির জন্য ইংরেজি শিখবো, ইঞ্জিনিয়ারিং শিখবো, সে ঠিক আছে, কিন্তু লেখাপড়ার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ কথা। লেখাপড়া কাকে বলে? আমি কঠিন কঠিন কথা ব্যবহার করতে চাই না। শিক্ষা, লেখাপড়া বা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কি, ইংরেজিতে বলে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। এটা একটা উদ্দেশ্য। একজন মানুষকে বললেন, ছোটোবেলায় আমরা 3 জন একসঙ্গে মানুষ হইতেছিলাম। মানুষ হওয়া বলতে কী বোঝায়? আপনার প্রাণ, মন এবং দেহ, কায়া, মন এবং বাক্য, বাংলা এই কথা দুটোই আমরা ব্যবহার করি। বডি, মাইন্ড অ্যান্ড সোল একসাথে বিকশিত হওয়া, একটার খবর একটা যেন জানে। অর্থাৎ আপনি এমনকি প্ল্যাটোর যে শিক্ষার ফিলোসফি বা তার যে কারিকুলাম, সেখানে মিউজিক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অনিবার্য অংশ ছিল। শুধু গ্রামার, রেটরিক পড়ানো নয়, শারীরিক শিক্ষা এবং তার ভয়েসের শিক্ষা, এটাও শিক্ষার অংশ। রেটরিক একটা প্রাচীন শিক্ষার বড় অংশ ছিল, এবং আরবরা মাদ্রাসা শিক্ষায় যে নতুন পুরনো সিলেবাস ব্যবহার করতো, তার মধ্যে রেটরিক, গ্রামার এটা যে বাধ্যতামূলক ছিল। আমরা এখন এথিক্স পর্যন্ত বাদ দিয়েছি, কারণ মাদ্রাসা শিক্ষার প্রতি আমাদের এত প্রচণ্ড ঘৃণা হয়েছে যে ধর্ম তো পড়াবই না, এখন টের পাচ্ছে চিত্তের মধ্যে, হার্টের মধ্যে একটা ফুটা থাকে না, এই ফুটানোর জন্য সব জায়গায় বলছে এখন এথিক্স পড়াইতে হবে। এখন একটু সমালোচনা করি উপাচার্য মহোদয়, এই যে বললেন ছাত্রছাত্রীদের সমালোচনা করলাম আমরা, 1 লক্ষ গ্র্যাজুয়েট বের হচ্ছে, 5 লক্ষ গ্র্যাজুয়েট বের হচ্ছে যারা চাকরি পাচ্ছে না, এটাকে বলে ক্যাপিটালিস্ট ডাবল টক। আমাদের ইন্ডাস্ট্রি আমাদের জন্য চাকরি তৈরি করতে পারছে না, এইটাও কিন্তু অর্ধেক সত্য। আমার ট্রেনিং এত ভালো নয় যে আমরা 10 জন বুয়েট থেকে পাশ করেছি, 5 জন চলে গেছে আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, আর 5 জন আছেই, তারা চাকরি পেলাম। তার অন্যান্য থেকে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, তারা তো চাকরি পাবে না। পরীক্ষা দিয়ে আমরা যারা চাকরি পাই, যারা বিশ্ববিদ্যালয়ে আমাকে সার্টিফিকেট দিয়েছে তুমি এখন চাকরি করার যোগ্য, কিন্তু কারখানা সবচেয়ে ভালো 5 জনকে নেবে, আমরা 95 জন তো বেকার থাকবই। যদি ছাত্রছাত্রীদের দৃষ্টিকোণ থেকে একবার বলেন, আমাদের শিল্প কারখানাকেও বদলাইতে হবে। আমাদের শিল্প কারখানাকে বদলাইছে? আমরা তো সেই লো ভ্যালু অ্যাডেড গার্মেন্টস রপ্তানি করছি, আর সেই কাঁচা মাংস রপ্তানি করছি, মানে মানুষের মাংস রপ্তানি করছি, আনস্কিল লেবার। তাহলে আমাদের রেমিটেন্সের আয় আমাদের মোট রপ্তানি আয়ের অর্ধেক, আর আমাদের রপ্তানি আয়ের শতকরা 80-70 হচ্ছে গার্মেন্টস থেকে আসছে, বাকি অর্ধেকের। এই তোমাদের অবস্থা। কাজে শিল্প, আমাদের এইতে এত গাড়ি যে চলতেছে, একটা গাড়ির চাক্কাও কি আমরা বানাইতে পারি? তাহলে যে দেশে কোনো শিল্পই নাই, তো সেই দেশে পাশ করা ছেলে মেয়েরা যদি এসে চাকরি না পায়, বিদেশমুখী হয়, আপনি তাদের দোষে করবেন কিভাবে? আমাদের লেখাপড়াকে ভালো করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের শিল্প কারখানাকেও তো পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আমরা তো বিশ্বে এখন ইংরেজিতে বলে হিউয়ার্স অফ উড অ্যান্ড ড্রয়ার্স অফ ওয়াটার। আমরা পানি টেনে তোলা শ্রমিক আর কাঠ চারাই শ্রমিক। ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার, আন্তর্জাতিক শ্রম বিভাগে আমরা কৃষি এবং নিম্নমানের পণ্য রপ্তানিকারক, এর উপরে তো উঠতে পারি নাই। আমরা কি বোয়িং আমাদের কাছে যে আমেরিকান যে আমাদের উপর যে চাপিয়ে দিচ্ছে, আমেরিকার সয়াবিন কিনতে হবে, কর্ন কিনতে হবে, এবং চীনের থেকে কিনতে পারবে না, রাশিয়া থেকে কিনতে পারবে না, লেখা আছে নন মার্কেট ইকোনমিতে কেনা যাবে না, আমরা গিলতে বাধ্য হচ্ছি না? এটা তো হিউমিলিয়েশন। শুধুমাত্র 47% ট্যারিফ বাড়াবে, এইটাই তো একমাত্র চুক্তি নয়। এই যে আর্ট, কত সুন্দর, যেমন এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, তার মধ্যে তো এই কথা আছে। তো এই জিনিসটা বুঝতে হবে, শুধু একতরফা অভিযোগ করলে চলবে না। যা হোক, যেহেতু বিশ্ববাজার ইংরেজিতে, আমাদের ইংরেজি শিখতে হবে। এই বিষয়ে আমি কোনো প্রশ্ন তোলার যোগ্য নই। আমি যে প্রশ্নটা তুলছি, আমার হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ মাইন্ড অ্যান্ড বডি হচ্ছে কি না, এটা হচ্ছে লেখাপড়ার 1 নম্বর উদ্দেশ্য। লেখাপড়ার 2 নম্বর উদ্দেশ্য কী, এটা অনেক সময় আলোচনা করি না।
আমাকে প্রাদেশিকতা থেকে মুক্ত হতে হবে, মানে আঞ্চলিকতা থেকে মুক্ত হতে হবে। লেখাপড়া করলে আপনি, এখন আমি যে অ্যারিস্টটলের নাম নিয়ে কথা বলতে পারছি, রবীন্দ্রনাথ নিয়ে কথা বলতে পারছি, এটা বই পড়ার কারণে। আমি আমার বাবার রক্ত বহন করি, আমার বাবা হয়তো হযরত আদম থেকে বহন করেন, কিন্তু আমি অ্যারিস্টটল, সক্রেটিস, রবীন্দ্রনাথ এদের লেখা পড়তে পারি। তা আমি যেখানে জন্মেছি আমি সেখানে সীমিত নই। আমি কোথায় দূর এক দ্বীপে জন্মেছিলাম, আমাদেরকে বলা হয় দ্বৈপায়ন। মহাভারতের লেখক ব্যাসকেও দ্বৈপায়ন বলা হয়, কারণ তিনি দ্বীপে জন্মেছিলেন। আমার এই একমাত্র জাস্টিফিকেশন। দ্বীপের লোকও আসা কন্টিনেন্টে আসতে পারে মনের দিক থেকে। এইটা হচ্ছে লেখাপড়ার আরেকটা উপকার। জ্ঞান আপনাকে সার্বজনীন করে তোলে, কিন্তু তার জ্ঞানটা সর্বজনীন হতে হবে। এখন বলি, বিশ্ববিদ্যালয়ে যে আমরা সাপ্লাই করছি, একটা উদাহরণ দিয়ে বলি। আমি সেদিন আগে একটা প্রবন্ধ লিখেছি 5ই জুন তারিখে, অথবা তারপরে 12 জুন তারিখে হতে পারে, নাম হচ্ছে গোড়ায় গলদ। একটা উদাহরণ দেই, এই বছর এসএসসি এবং সমমানের পরীক্ষা দিয়েছে মাদ্রাসা শুদ্ধ আমাদের কতজন? 18 লক্ষ, কিছু বেশি। দেশের জনগণ কত? 18 কোটি বা কিছু বেশি বা কিছু কম। 18 দিল্লি দিকে, অর্থাৎ 1 কোটিতে 1 লাখ, মানে 100তে 1 জন। কিন্তু সবাই তো মেট্রিক পরীক্ষা আমরা দেবো না। আমরা দেখব যে এই বছর যাদের বয়স 15-16 হয়েছে, যারা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় উপযুক্ত হয়েছে, তারা কতজন জন্মেছিল। আমরা জানি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার যদি 3 ধরেন শতকরা, তাহলে 2 জন মারা যায়, 5 জন জন্মায়, এই জন্য 3 দাঁড়ায়। মৃত্যুহার এবং জন্মহারের বিয়োগফলটাকে আমরা বলি জনসংখ্যা বৃদ্ধির হার। আমি অতি সংক্ষেপে বলছি। তো এটা 2, 2.5, 3, যদি আমি ধরি 5 জন জন্মায়, তাহলে আমাদের 5 যারা জন্মেছিল তাদের সংখ্যা আপনি 18 থেকে 5 দিয়ে গুণ করেন। প্রায় 90 লাখ শিশু জন্মগ্রহণ করেছিল, বা কমিয়ে বলেন 72 লাখ শিশু জন্মগ্রহণ করেছিল। তাদের মধ্যে মেট্রিক পরীক্ষা দিতে পৌঁছেছে মাত্র 18 জন। তার মানে প্রত্যেক 5 জনের মধ্যে 1 জন অথবা 4 জনের মধ্যে 1 জন। বাকি 4 জন বা 3 জন গেল কোথায়? হারিয়ে গেল, ড্রপ আউট। তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে না। এইটা হচ্ছে ক্রপ, যেখান থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের পাই। এই যে আজকে 500-600 আমাদের ভর্তি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটিতে, এরা হচ্ছে সেই অতি ভাগ্যবান। আপনারা যে ভাগ্যবান যারা এসছেন, যারা ওই ছাঁকুনির থেকে বেরিয়ে আসছেন, পড়ে যাননি। মানে আমাদের 72 লক্ষ অথবা 90 লক্ষ থেকে 18 লক্ষ মেট্রিক পরীক্ষা দিতে পেরেছে এবছর। এরপর যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে এইচএসসিতে, দেখবেন যে সেখান থেকে আরও অর্ধেক ঝরে যাবে। অনেকে চাকরিতে চলে যাবে, অনেকে পাশ করতে পারবে না, কারণ 18 লক্ষ সবাই পাশ করবে না। এই কাহিনীটা আপনারা জানেন। এইটাকে আমি বলছি, আমাদের যে শিক্ষা সর্বজনীন হয়নি স্বাধীনতার 80 বছর পরেও। আপনারা তো বলে 80 বছরের অঙ্কে ভুল করতেছি কিনা, আমি 1947 থেকে ধরছি। যদিও 47-এর প্রতি আমাদের অনেক সময় বিদ্বেষ জন্মেছে, এই জন্য আমরা অস্বীকার করতে চাই। বাংলাদেশের বর্তমান রাষ্ট্র সীমার দিকে তাকালে তো বোঝা যায় এটা 47-এর সীমা নাই। তারপরে 71 সনে আবার আপনি শপথ করলেন, এখন আমি বাংলা ভাষার মাধ্যমে পড়াবো এবং শিক্ষাকে সর্বজনীন করব। এই প্রতিশ্রুতি ভারতের জাতীয় কংগ্রেস দিয়েছিল। মহাত্মা গান্ধী কী বলেছিল? বেসিক এডুকেশন, নই তালিম দেব। অঙ্ক শিখবে সবাই, ভাষা শিখবে এবং ওনার ভাষা একটু চরকাটরকাও চালাতে পারবে। 7ম শ্রেণীর সমান শিক্ষা দেবেন। কিন্তু এটা তো মহাত্মা গান্ধীর আপোষ। আপনি সারা পৃথিবীতে দেখেন সর্বজনীন শিক্ষা কি? 12 শ্রেণী পর্যন্ত। প্রাচীন ভারতেও তাই ছিল, আধুনিক আমেরিকাতেও তাই আছে, জাপানেও তাই আছে, জাপানে। এবং 1911 সনে মহাত্মা গোখল বলে যাকে, মহারাষ্ট্রের লোক, তিনি বড়লাটের শাসন পরিষদের বা আইন পরিষদের সভ্য ছিলেন, প্রস্তাব তুলেছিলেন 3য় শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা রাষ্ট্রীয় উদ্যোগে করা হোক। শুধু তিনি বিরোধিতা করেছেন, তার ইংরেজরা এটা গ্রহণ করেনি 1911 সনে। এমনকি বাংলাদেশের বড় বড় ভদ্রলোকেরা বিরোধিতা করেছেন, কারণ চাষার ছেলে বিদ্যা লাভ করলে জমিদারদের অমান্য করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতে আছে, পড়ে দেখেন। এবং রবীন্দ্রনাথ বলছেন, আমরা যারা নন চাষার ছেলে, জমিদারের ছেলে, আমরা যদি একটু বিদ্যা অর্জন করি, তাহলে তো আমাদের দাস্যভাবটা কমে যাবে। ইংরেজের বিরুদ্ধে আমাদের দাস্যভাব। তো ইংরেজ আমলের ছিল 1947 সনে এদের স্বাধীন হওয়ার সময় এখানে শতকরা 6 জন লোকের নাম দস্তখত করার মতো বিদ্যা ছিল। রবীন্দ্রনাথ দেখিয়েছেন তার বিখ্যাত বক্তৃতায়, বেশি না 1930 সনে উনি বলছেন, ভারতের জনসংখ্যা তখন হয়েছে প্রায় 40 কোটি, মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি মিলে 40 কোটির মধ্যে মাত্র 1 লক্ষ লোক ইংরেজি শিক্ষা শিক্ষিত ছিল। মানে ইংরেজ আমলে শিক্ষার প্রসার হয় নাই, কিন্তু স্বাধীন হওয়ার পর কি প্রসার হয়েছে আমাদের? এটা গোড়ায় গলদ। যে দেশে শিক্ষা সর্বজনীন হয় নাই, সর্বজনীন শতকরা 75 জন এসএসসি পর্যন্ত পৌঁছতে পারে না জন্মগ্রহণ শিশু, তাহলে সেই দেশ যখন উন্নতির গৌরব করে, তখন লজ্জায় মাথা হেঁট হতে হবে। এই যে আমার মাথা লজ্জায় হেঁট হচ্ছে না,
এটা হচ্ছে আমাদের প্রথম সংকট। আমাদের প্রথম আলোর আজকে প্রবন্ধকের সেটা আলোচনা করতে পারেন নাই। দ্বিতীয় সংকট আমি বেশি বাড়াবো না, রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে যেটা আমি নিয়ে আসছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। এটার নাম হলো শিক্ষার বাহন। বাহন খুব মজার করেই উনি বলছেন শিক্ষার বাহন জিনিসটা কি। রবিবাবুর লেখা পড়ে আমার একটু বেশ মনের মধ্যে হলো আমাদের, উনি বলছেন যে আমাদের এখানে তার বাক্য হচ্ছে, যাহা হোক বিদ্যা শিক্ষার উপায় ভারতবর্ষে কিছু কিছু হইয়াছে, কিন্তু বিদ্যা বিস্তারের বাধা এখানে মস্ত বেশি। আমাদের মনে আমার শিক্ষা লাভের অধিকার আছে, আমরা সকলে মানে শিক্ষা সার্বজনীন এবং অধিকার হওয়া উচিত। শিক্ষা অধিকার তো বলি, আরেকটা কথা কতটুকু শিক্ষা অধিকার। আমাদের এত যাবৎ প্রতারিত করা হয়েছে, তৃতীয় শ্রেণী পর্যন্ত অধিকার ইংরেজরা স্বীকার করে নাই। এই যে আপনারা মানবাধিকার, সিভিল রাইটস বলেন না, 1935 সালে যে ভারত শাসন আইন ইংরেজরা পাশ করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অনুবাদ হওয়া উচিত ভারত সরকার আইন, কিন্তু আমরা ভারত শাসন অনুবাদ করি। সেখানে কী লেখা আছে? একটি মাত্র মানুষের অধিকার স্বীকার করা হয়েছে সেখানে ভারতীয়দের জন্য, সম্পত্তির অধিকার, অন্য কোনো অধিকার স্বীকার করা হয়নি। কিন্তু ভারত স্বাধীনে 1950 সনে ভারতীয় সংবিধানে, পরে পাকিস্তানের 56 সনের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে, সব জায়গায় দেখা যাচ্ছে অনেকগুলো সিভিল রাইটস বা নাগরিক অধিকার স্বীকার করা আছে মৌলিক অধিকার নামে, কিন্তু শিক্ষা লাভের অধিকারটা ওইভাবে স্বীকার করা হয়নি। মানে মনে করছে কি এটা তো আপনার যা করেন না, জুডিশিয়ারিতে গিয়া স্বীকার করানো যাবে না, রাষ্ট্র শিক্ষার চেষ্টা করিবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে নিয়ে গেছে এগুলো। সোজা কথায় বলছি, সর্বজনীন অধিকার শিক্ষা হয়নি, কিন্তু যেটুকু স্বীকার করা হচ্ছে সেটা কতটুকু। দেশের সাহিত্য গড়ে না ওঠে তো ইংরেজ আমলের গৌরবটাকে, ইংরেজি শিক্ষা আমাদের জন্য লাভজনক না ক্ষতিকর, আমি এটা বলি। আমাদের ইংরেজি শিখতে হবে, প্রয়োজনে ফরাসি, জার্মান, জাপানি এগুলি শিখতে হবে, এই বিষয়ে আমার সন্দেহ তো নাই, বরঞ্চ আমরা চেষ্টা করব। আমাদের দেশে এখন গ্রিক জানা লোক অতি কম পাবেন, কারণ গ্রিকের মধ্যে নতুন বিদ্যা হতে এখন আর কিছু নাই, কিন্তু বাংলা এটা আমরা অ্যাবজর্ব করি নাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা এমন কি লিখেছি যাতে ইংরেজির অনুবাদ করবে আমাদের কাছ থেকে, ওইটা শিক্ষার এখন বঙ্কিমের লেখা অনুবাদ করতেছে, মধুসূদন অনুবাদ করছে, রবীন্দ্রনাথের লেখা অনুবাদ করছে। ইংরেজি আমলে আমাদের শিক্ষার একমাত্র গৌরব হচ্ছে যারা ইংরেজি শিখেছে বাংলা সাহিত্যের সবচেয়ে ভালো অবদান তারাই রেখেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে ইংরেজি শিক্ষার সার্থকতা দেখা যাবে অন্তত দুই জায়গায়। আমরা যে ব্যক্তি স্নাতক গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী তৈরি করছি, তারা ইংরেজিতে কী লিখছে সেটা নয়, মানে তারা ইংরেজি কী বুঝছে সেটা। আপনি ইংরেজি বুঝেছেন কিনা তার প্রমাণ সেটা আপনি আরেকটি ভাষায় অনুবাদ করতে পারেন কিনা। কবিগুরু গেটের কথা আমি প্রায় উদ্ধৃত করি, জার্মান কবি, উনি বলছেন যে মাত্র একটি ভাষা জানে সে কোনো ভাষাই জানে না, আপনার কমপক্ষে দুটি ভাষা জানতে হবে। আমরা ধরলাম যে দুটি ভাষা, একটা ইংরেজি আর একটা বাংলা। আমি উদাহরণ দিয়ে বলছি, বাংলাদেশে অন্যান্য জাতির ভাষাও আছে, আমি সেটাকে অবজ্ঞা করছি না, উদাহরণের জন্য শুধু সংক্ষিপ্ত করছি, তাহলে আমাদের শেখা সার্থক হবে। এখন আপনারা দেখুন আমাদের দেশে কীরকম সাহিত্য হচ্ছে। আমি শুধু কবিতা গল্পের কথা বলছি না, সাহিত্য মানে বাংলায় কেন উচ্চাঙ্গের দর্শন আলোচনা হতে পারবে না? বাংলাকে এতই দুর্বল ভাষা যে যার মধ্যে দর্শন আলোচনা চলে না, এমনকি খোদ দর্শন কথাটাই ধরেন, এটাও আমরা একটা মিসট্রান্সলেশন করেছি। ইউরোপীয়রা যেটাকে ফিলোসফি বলে, সক্রেটিসের আমলে যারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াতো এবং টাকা নিত, ওদেরকে বলছে সোফিস্ট। তারা মনে করছে আমরা জ্ঞানী। সক্রেটিস বিনয়ী লোক, উনি বলেন না ভাই আমি জ্ঞানী নই, আমাদের তোমাদের পিছু পিছু চলি, আমি জ্ঞান ভালোবাসি, আমি ক্যান্ডিডেট, আই এম নট এ গ্র্যাজুয়েট, আমার নাম ফিলো, ফিলো মানে ভালোবাসার লোক, আমি ফিলোসফার, আই এম ফিলোসফিস, ফরাসিতেও বলে ফিলোসফ। তো এখন আমাদের দেশে এটার অনুবাদ হয়েছে দর্শন, কারণ প্রাচীন ভারতে এই একই ধরনের জিনিসকেই দর্শন বলে। দর্শন বলতে আক্ষরিক করতো কি? দেখা, তাই না? দেখা, দেখা, নজরানা, নজর দেখা, যে। কিন্তু এটাতে ইংরেজি অনুবাদ কি? গ্রিকদের মাধ্যমে আসে থিওরি। থিওরি মানে হচ্ছে দর্শন, থিও মানে দেখা, ওইখান থেকে থিও মানে ঈশ্বর, থিও মানে উপর থেকে, অর্থাৎ ঈশ্বরের জায়গা থেকে যদি আপনি দেখেন সেরকম দেখা। এই থিওটা ডিউ হয়েছে, এটা ভারতীয় দেব, একই কথাই কিন্তু ঘুরে ফিরেই। তো থিওরি মানে হলো একটা জায়গা থেকে দেখা, দর্শনের সাক্ষাৎ অনুবাদ হচ্ছে থিওরি। কিন্তু আমরা যেহেতু একবার করে ফেলেছি ফিলোসফির অনুবাদ, ওইখানে একটু রয়ে গেছে। দেয়ালে লেখার সময় বলছেন রেসপেক্ট, এখানে আমি লিখেছি তুমি আর লিখবা না। ভাষা অনেক সময় অযৌক্তিকভাবে চলে। যা হোক, আমার বক্তব্য এখানে শেষ করি। বিশ্ববিদ্যালয়ে আমরা কী বিষয় পড়াবো, কোন প্রণালীতে পড়াবো সেটা গুরুত্বপূর্ণ, যে কোন ভাব আমরা আমদানি করব। এ বিষয়ে সন্দেহ নাই যে পৃথিবীর ভাব আমাদের আমদানি করতে হবে, কিন্তু আমরা যদি সেটা নিজেদের ভাষায় আনতে পারি এটা আমাদের লাভ। যদি না পারি আমরা বিদেশের প্রতিধ্বনি হয়ে থাকব। আমার বিশ্ববিদ্যালয় শুধু আমার একমাত্র বিশ্ববিদ্যালয় নয়, আমাদের এখানে এক অদ্ভুত একটা ব্যাপার আছে, প্রাইভেট অ্যান্ড পাবলিক বিশ্ববিদ্যালয়। এই কথা দিয়ে শেষ করছি যে আপনারা বেশ উদারতার পরিচয় দিয়েছেন, আমি তো আরেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এইখানে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আরেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে প্রায় শত্রু মনে করে।
আপনারা হয়তো মনে করেন না, আমি দেখেছি তাই। আমাদের শিক্ষকদের কোনো ইউনিয়ন নাই, ফলে শিক্ষকদের যে গ্রিভ্যান্স সেটা আমরা প্রকাশ করতে পারি না। কারণ কিছু একটা দাবি তুললেই শত্রু মনে করার কোনো কারণ নাই। এটা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ হবে যদি শিক্ষকদের চাকুরির নিশ্চয়তা থাকে। আমি যদি এখানে এসে মনে করি আমি শুধু আসছি যে কোনো দিন একটা অ্যানভেলপ পেয়ে চলে যাব, আমি কখনোই বিশ্ববিদ্যালয়ের একজন হব না। এটা আমাদের গুরুতর সমস্যা। অনেক একসময় ইংল্যান্ডে যারা ইউনিয়ন করার দাবি করতো, বেশি আগে নয় 1825 পর্যন্ত, তাদের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কি বলে তারা, তাহলে মেশিন ব্রেকার, লুডাইট বলতো তাদেরকে। কারণ শ্রমিকরা মনে করতো যে এই মেশিন আসার ফলে আমি চাকরি হারাচ্ছি। এখন এআই আসে দেখেন কপি এডিটরের চাকরি থাকবে না, এআই সব করে ফেলতে পারে, সে 3 মিনিটে করে, আমার 3 বছর লাগে ওইটা করতে, তাহলে আমি তো বেকার হয়ে যাব। এখন যদি আমি এআই ভাঙার চেষ্টা করি আমাকে লুডাইট বলা হবে। আমাদের চাকরিতে দেখা যাচ্ছে কি অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকে মনে করে যে স্যাবাটিক্যাল নাই, অন্যান্য জিনিস কি আছে না আছে আমি বলবো। স্যাবাটিক্যাল মানে 3-4 বছর পড়ানোর পর আপনি হয়রান হবেন, তারপরে 1 বছর আপনি একটা বইপত্র লিখবেন, সেইটারও কোনো বিহিত ব্যবস্থা নাই। আর এটা হলো কি, এই যে 3 সেমেস্টার করতেছি আমরা, এটা আমি সবিনয় নিবেদন করছি। আপনাদের এখানে শুনলাম, আমি ব্যাচেলর মধ্যে বললেন কোনো ফ্যাকাল্টিতে লয়ে অথবা ফার্মাসিতে আপনার কি বলে সেমেস্টার 2, সেমি মানে অর্ধেক আর কি, ওখানে বাইমেস্টার, এখানে ট্রাইমেস্টার। তো এই জিনিসগুলো আমাদের এখন একটু নীতিতে আসে নাই। গত সরকারের আমল একবার কথা উঠেছিল যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনার সেমেস্টার, এখানেও সেমেস্টার করা হোক। কিন্তু দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটিদের যে সমিতি আছে, তৎকালীন প্রধানমন্ত্রীর চাচা ওইটার প্রধান সভাপতি ছিলেন, তার নাম দিয়ে শেখ কী যেন ছিলেন, ওনারা ওইটাকে রোধ করে দিয়েছেন। এই জিনিসটাকে বলে স্বৈরাচার। আমার মনে হয় সারা দেশে একটা পদ্ধতি হওয়া উচিত। মানে আগে তো আমরা 1 বছর শেষে ফাইনাল পরীক্ষা দিতাম, এখন ধরেন বছরে 2 বার দিচ্ছি, এই যে 3 বার করা, তাহলে সামার যাবে কোথায়? প্রকৃতির নিয়মই হচ্ছে একটু ঘুমানো, বিশ্রাম নিতে হয়। গ্রহ নক্ষত্রের পথ খেয়াল করেছেন আপনারা? গ্রহ নক্ষত্র স্কোয়ার চলে না, সব সার্কুলার পথে চলে, হয়তো এলিপ্টিক্যাল প্যারাবোলিক পথে চলে। গ্রহ নক্ষত্রের পথ গোলাকার হয় কেন? স্টার কিন্তু গতি কখনো বাড়ে কখনো কমে, অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি উচ্চতর পণ্ডিতদের কাছ থেকে শুনেছি এটা, যারা বিষয়ে গবেষণা, ঘুম বিশেষজ্ঞরা বলেছেন প্রত্যেক শরীরে ঘুমায়, কিন্তু লেখাপড়াটাকে যে আমরা উন্নিদ্র করি, এটার মান কমতে বাধ্য। একসাথে দেখেন পরস্পর বিরোধী দাবি কি বলা হচ্ছে, আপনারা পড়াবেন, একই সাথে গবেষণাও করবেন, প্রকাশনাও করবেন, পাবলিশ অর পেরিশ। কিন্তু তার মানে তো এই যে সেদিন যে ববি হাজার সাহেব বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোচিং সেন্টার যেগুলি প্রকাশিত সেগুলো প্লেজিয়ারিজম করে। প্লেজিয়ারিজম মানে কিডন্যাপিং, অন্যের লেখা নিজের নামে ছাপিয়ে দেয়, অথবা একজনের প্রবন্ধ লেখে 5 জনের নাম দেয়, এবং কিছুটা টাকার বিনিময়ে। আর এই সমস্ত প্রবন্ধ ইউরোপের পত্রিকায় ছাপানো হয় টাকার বিনিময়ে। $2000, $2500, $3000 দিতে হয় প্রবন্ধ ছাপানোর জন্য। এবং আমাদের বিশ্ববিদ্যালয় বলছে আপনারা যদি ছাপাইতে পারেন আমরা $200 ওখানে যোগ করব। এগুলি শুনে আমি তো অবাক। এটা চলছে আর কি। আমার মনে হয় এইসব বিষয়ে আমাদের মনোযোগী হওয়া দরকার। বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের এই কলেজ পর্যায়ে, এখানে গবেষণার চেয়ে পড়াশোনাতে বেশি মন দেওয়া দরকার। গবেষণা যদি সত্যি করতে চান আপনি যারা বেস্ট গবেষক বলে মনে করেন সিলেক্টিভে, তাদেরকে আপনার ছুটি দেওয়া দরকার। লোক মনে করছে ছুটি দিলে সে কাজ করবে না, শুধু দুর্নীতি করে বেড়াবে, এটা ঠিক নয়। যারা জেনুইনলি বই লিখতেছে তাকে বই লেখার তো সময় দেওয়া দরকার। অবস্থাতে কত খারাপ সেটা দেখেন। আমি অনেককে জানি 40 বছর চাকরি করছে, একদিনও সে আপনার কোনো স্যাবাটিক্যাল পায় নাই বাংলাদেশে। তো আমেরিকার সাথে আপনি নিজেকে তুলনা করবেন কীভাবে? আরেকটা কথা বলি, ক্যাজুয়াল লিভ বলে একটা কথা আছে। আমাদের কোনো ক্যাজুয়াল লিভ নাই, আপনাদের থাকলে ভালো, আমি ধন্যবাদ জানাবো। নাই কি আমি বললেন যে ক্যাজুয়াল লিভকে 15 দিন পায় তো আইএলও কনভেনশন অনুসারে, বলে 2 সেমেস্টারের মাঝখানে 2 ট্রিমেস্টারের মাঝখানে আমার থাকে না, ওইটাই আপনার ক্যাজুয়াল লিভ, 1 সপ্তাহ। আপনাদের আছে জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং অভিনন্দনের সাথে বক্তৃতাও শেষ করি। আসসালামু আলাইকুম।